মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘায়িত হলে শুধু সংযুক্ত আরব আমিরাতে থাকা ২০ লাখ বাংলাদেশি জীবন ও জীবিকা ঝুঁকিতে পড়তে পারে। বুধবার জাতীয় প্রেসক্লাবে ইরান ও উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ পরিস্থিতির প্রভাব নিয়ে সংবাদ সম্মেলনে এ শঙ্কা জানায় রামরু। সংস্থাটি বলছে যুদ্ধের কারণে বাড়তে পারে ঝুঁকিপূর্ণ অভিবাসন। প্রবাসীদের জন্য বাজেটে আলাদা তহবিল রাখার দাবি রামরুর। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর বনানী থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মুনির। জনাব আসিফ মুনির, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি জানতে চাবো আপনার কাছে যে মধ্যপ্রাচ্যে অবস্থান করা সব বাংলাদেশি কি জীবিকা ঝুঁকিতে পড়তে পারে কিনা? ধন্যবাদ আপনাকে। আসলে সবাই না, তবে যে আপনাদের প্রতিবেদনটা হয়েছে এবং যে সংবাদ সম্মেলন হয়েছে সেখানে যে ঝুঁকির কথা বলা হচ্ছে, এটা হাই টাইম যে এই ব্যাপারে আমাদের একটা সচেতনতা এবং একটা প্ল্যানিং থাকা, যে আসলে যদি আসে কিরকম ভাবে। এখন এখানে যেটা উদাহরণ হিসেবে দেওয়া হয়েছে যে লিবিয়া, কেউ বলেছেন যে লিবিয়াতে যখন যুদ্ধ হয়েছে তখন ওটা কিন্তু ওয়ার অন টেরর এবং একটা বিশাল যুদ্ধের একটা অবস্থা ছিল। সেই তুলনায় এখন যে ইরানে যেটা হচ্ছে সেটাও যে কম তা না, কিন্তু সরাসরি ইরানে তো আমাদের বিশাল শ্রম বাজার নয়। কিন্তু ধরেন লিবিয়া বলি, তারপরে সৌদি আরব, আরব আমিরাত, এই দেশগুলোতে বেশি। এখন এটার মানে প্রতিক্রিয়ায় তো দেখা যাচ্ছে যে হ্যাঁ, ইরানের দিক থেকে যখন কিছু অন্যান্য জায়গাতে আক্রমণ হচ্ছে, বিশেষ করে মার্কিন ঘাঁটিগুলোতে, সেইটার আশেপাশে যারা থাকতে পারেন সেরকম জায়গায়, অর্থাৎ টার্গেটেড জায়গাতে যাচ্ছে যেখানে বাংলাদেশিরা থাকতেই পারেন এবং তাদের জীবনের ঝুঁকি থাকতে পারে। এটা হচ্ছে একটা, যে তারা প্রাণহানির একটা সম্ভাবনা। আর কিন্তু সামগ্রিকভাবে যেটা বলা হচ্ছে যে হ্যাঁ, এই শ্রমবাজারের যদি আমরা ডাইভার্সিফাইটা না করতে পারি, আমরা কিন্তু বলছি যে শুধুমাত্র মধ্যপ্রাচ্য কেন, এর বাইরে অন্যান্য দেশ বা অন্যান্য জায়গাতেও তো আমাদের চিন্তা করা উচিত। এটা মুখে বলা হচ্ছে কিন্তু এ ব্যাপারে যারা ব্যবসায়ী আছেন, রিক্রুটিং এজেন্সি অথবা সরকারের দিক থেকে, এবং বিগত সরকারের সময় আমরা দেখেছি কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। তো সেটা আমাদের একটা কন্টিনজেন্সি প্ল্যান থাকাই উচিত, যে যদি কোনো কারণে আসতে হয়, হয়তো ঢালাও ভাবে লাখ লাখ আসবেন না, কিন্তু অনেক বাংলাদেশিকে আসতে হতেই পারে, তাদের কাজ চলে যেতেই পারে। তো সেটার জন্য অন্য জায়গায়, মধ্যপ্রাচ্যের বাইরে অন্যান্য জায়গায় যেতে পারেন কিনা, সেই জায়গাগুলোতে একটা তৎপরতা তৈরি করতে হবে। জি, দীর্ঘমেয়াদী সংকট হলে রেমিটেন্স আয় কি চাপে পড়তে পারে? হ্যাঁ, সেটা পড়ার সম্ভাবনা অবশ্যই আছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে দুটো কারণে। একটা হচ্ছে যে এই ইরানে যে যুদ্ধাবস্থা হচ্ছে সেটার আগেই আমরা দেখেছি যে মার্কিন যুক্তরাষ্ট্র যেই শুল্কের চাপ সৃষ্টি করেছে সারা বিশ্বে, সেটার কারণে বৈশ্বিক অর্থনীতিতে একটা চাপ পড়েছে। বাংলাদেশেও আছে, আবার অন্যান্য দেশে যেখানে বাংলাদেশিরা আছে সেখানে। আর এই যুদ্ধের কারণে তেলের দাম বেড়ে গেছে, যেটা ঊর্ধ্বগতিতেই আছে, খুব বেশি নামছে না। সেরকম একটা জায়গায় এখানে সবকিছুই, বিশেষ করে আমরা যদি ধরি যে বাংলাদেশিরা যেসব দেশে আছেন মধ্যপ্রাচ্য সহ, সেখানে দ্রব্যমূল্যের সবকিছু বেড়ে যেতে পারে, দাম বেড়ে যেতে পারে, জীবনযাত্রার যে খরচ সেটা বেড়ে যেতে পারে, এবং সেটা হলে যেই পরিমাণ অর্থ আমাদের বাংলাদেশিরা আয় করেন বাইরে, এটা যদি আমরা মধ্যপ্রাচ্যের কথাই এখন বলি, সেই অনুপাতে হয়তো তারা কম আয় করবেন এবং রেমিটেন্স হয়তো কম পাঠাতে পারবেন। তবে এটা মনে রাখতে হবে যে সবাই যে বৈধভাবে রেমিটেন্স পাঠায় তা কিন্তু না। এটা বাস্তবতা যে অনেকে ইনফর্মাল চ্যানেল, যদি আমরা বলি, সেভাবেও কিন্তু দেশে টাকা পাঠান। আমরা একটু মনে করে দেখি, কোভিড এর সময় ধারণা করা ছিল রেমিটেন্স কমে যাবে, কিন্তু আসলে কমেনি কোনো না কোনো ভাবে। কারণ মধ্যপ্রাচ্যে যারা কাজ করেন তাদের তো পরিবার দেশে থাকেন, কোনো না কোনো ভাবে তারা পথটাকে সচল রাখেন। কাজে ফর্মাল চ্যানেল যদি কোনোভাবে সংকট হয়েও, ব্যাংকিং চ্যানেল, অন্যান্য চ্যানেলে মানুষ পাঠানোর চেষ্টা করবে, তবে তাদের আয় যদি কমে যায়, তুলনামূলকভাবে কম টাকা তারা দেশে পাঠাতে পারবেন। বাজেটে আলাদা তহবিল রাখার কথা বলেছে রামরু, কিন্তু কর্মসংস্থান কিভাবে হবে? হ্যাঁ, এখানে আপনাদের যে সংবাদ সম্মেলনের কথা বলা হলো, সেখানে দু তিনটা জিনিস বলা হয়েছে। একটা হচ্ছে যে দক্ষতা বৃদ্ধির জায়গা। তো দক্ষতা বৃদ্ধি যদি না হয় তাহলে কর্মসংস্থান এই শ্রমবাজারে খুব কঠিন হবে। কাজে সেইটাই বড় জায়গাটা ভাবতে হবে, যে সেটা কি করে হবে। এবং আর যেটা বলছিলাম যে আমাদের শ্রমবাজার ডাইভার্সিফাই করা, অন্যান্য জায়গায়, অন্যান্য দেশে, এবং নিয়মতান্ত্রিক ভাবে যাওয়া, বৈধভাবে যাওয়া, সেই পথটাকে আস্তে আস্তে আসলে ওপেন করতে হবে। কিন্তু স্কিলের জায়গাটা যদি বাড়ানো না হয়, সেইটা বর্তমান সরকার আছে, আমরা দেখেছি যে নির্বাচনী ম্যানিফেস্টোতে উল্লেখ আছে যে দক্ষতা বৃদ্ধি, সংখ্যার দিকে আসলে গুরুত্ব না দিয়ে মানের জায়গাটায়, যাতে করে যুগের সাথে তাল মিলিয়ে আমাদের যারা বাইরে
যান তারা বাইরে যেতে পারেন। শিক্ষাগত যোগ্যতাটাও মানটা আর একটু বাড়াতে হবে। জি, আপনি বলছিলেন জনশক্তি রপ্তানির নতুন ক্ষেত্র খুঁজতে হবে। একটু জানতে চাই আপনি আপনার কাছে যে নতুন শ্রম বাজারে অগ্রসর হতে পারছে না, কি কারণ? সেটার জন্য যে প্রোঅ্যাক্টিভ একটা পদক্ষেপ দরকার, যেমন ধরা যাক যেসব দেশে আমাদের দূতাবাস আছে এবং সেখানে সেভাবে শ্রম বাজার নেই, দূতাবাসের কিন্তু একটা দায়িত্ব হওয়া উচিত দূতাবাসের কর্মকর্তাদের, যে তারা বিভিন্ন জায়গায় এমপ্লয়ার যারা সম্ভাব্য নিয়োগকর্তা আছেন সেসব জায়গায় তারা খোঁজ করবেন। আর এমনও দেশ আছে যেখানে সম্ভাবনা আছে কিন্তু সেখানে আমাদের দূতাবাস নেই। তো সব জায়গায় যে দূতাবাস খোলা যাবে তা না, কিন্তু সেখানে কনসুলেট হোক অথবা কোনো না কোনো ভাবে সেখানে প্রবাসী বাংলাদেশিরা আছেন, তাদের মাধ্যমে প্রচারণটা চালাতে হবে। এটুকু মনে রাখতে হবে, সরকার যেটা করে যে সেখানে আহ, এই পুরো প্রক্রিয়াটা নিয়ন্ত্রণ বা এটার ব্যবস্থাপনার কাজটা করে, কিন্তু এই বিদেশে যাওয়ার যে প্রক্রিয়া এটা কিন্তু প্রাইভেট সেক্টরই হয়, রিক্রুটিং এজেন্সিরা করে যাদেরকে অনুমোদন দেয় সরকার। তো সেখানে রিক্রুটিং এজেন্সিদের কোনো একটা প্রণোদনার ব্যবস্থা থাকা উচিত যাতে তারা এই মার্কেট খোঁজার ব্যাপারে প্রাইভেট সেক্টর একটা বড় ভূমিকা রাখতে পারে। রাখতে এটা কিন্তু পারে। একটা জি, ভালো বুঝতে উদাহরণ পেরেছি। হতে পারে। আমাদের হাতে একেবারেই লাফা সময় নেই। জনাব আসিফ মুনির, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, সময় দেওয়ার জন্য।